আমরা আমাদের 2012 সালে অঙ্কে দেখতে পাই যে দবির যিনি আছেন উনি মৃত্যুকালে কাকে রেখে যাচ্ছেন? মিস্টার দবি এক স্ত্রী পিতা, তারপর হচ্ছে আমরা দেখতে পাবো পিতা, তারপর হচ্ছে পিতামহ। আপনার খাতায় তুলতে থাকেন বা পিতার পিতা, পিতামহ মানে হচ্ছে পিতার ঊর্ধ্বগামী যিনি আছেন। মাতা, এরপর হচ্ছে আমরা দেখব এক পুত্র এক কন্যা, এক আপন বোন, অনেক মানুষকে রেখে মারা গেছে তো বিষয়। এক মৃত পুত্রের পুত্র, এই যদি হয় সার্বিক ডায়াগ্রাম তাহলে আমরা দবির, এখানে বলা হচ্ছে দুই নিয়মে করতে হবে। এটা হলো হানাফি নিয়ম। আমরা আগে দবির ব্রেকেটে আমরা হানাফি লিখলাম। দবির সে প্রথম বিশ্বযুদ্ধে মারা গেছে, মানে 1961-এর আগে। এবার আমরা অংশ দেওয়ার চেষ্টা করবো। তাহলে আমাদের পূর্ববর্তী আগে মুখস্থ 61 আগেকে হানাফি বলে বা শরিয়া বলে, খেয়াল রাখলে চলে। শরিয়া বা হানাফি এরকম শব্দ বলবে। তাহলে এক স্ত্রী কতটুকু পাবে এটা দেখার জন্য আমাদেরকে খুঁজে বের করতে হবে ওই স্ত্রীর কোনো সন্তানাদি আছে না নিঃসন্তান। এই সূত্র বলতেছে তার পুত্র কন্যা আছে, ব্যাস পুত্র কন্যা থাকলে চলবে। আর আরও কে আছে পুত্রের পুত্র আমার দেখা দরকার নেই। তাহলে স্ত্রীর সম্পত্তি এখানে পাবে 8-এর 1। যদি পুত্র কন্যা না থাকতো, পুত্র কন্যা না থাকলে সে 4-এর 1। সন্তান পুত্র সন্তান না থাকলে 4-এর 1। পিতা, এটা নর্মালি পিতা 6-এর 1। পিতামহ দাদা, পিতার কারণে বাদ। এটা আমাদের লিখে দিতে হবে, পিতার কারণে বাদ। ওই উত্তরের মধ্যে যাবে, আমি যা শর্টকাট বোঝানোর জন্য বলছি। মাতা 6-এর 1, এক পুত্র এক কন্যা। আচ্ছা, শুধু পুত্র থাকলে অবশিষ্ট ভূমি হইতো, কিন্তু যেহেতু কন্যা আসছে তারা একত্রে অবশিষ্ট ভূমি, মানে যা বাঁচবে তাদেরকে দিয়ে দিতে হবে। আচ্ছা, আপন বোন, আপন বোন পাবে না বাদ যাবে? আপন বোন কিভাবে বাদ যায়? কোথায় বোন আছে? কোথায়? আচ্ছা, আপন বোন কোন কোন কারণে বঞ্চিত হয়? আচ্ছা বাবা, বাদ আমরা ধরে নিলাম পিতার কারণে বাদ। মৃত পুত্রের পুত্র, হানাফিতে মৃত পুত্রের পুত্র পায় বাদ, পুত্র থাকায়। আরো ব্যাখ্যা হয়, এটা কয়েকটা ভাবে ব্যাখ্যা দেওয়া যায়। তাহলে আমরা দেখতে পেলাম যে এত ওয়ারিশগুলোর মধ্যে আমরা 3 জনকে শনাক্ত করতে পারলাম যারা সম্পত্তি ইনস্ট্যান্ট পেল। আবার ইনস্ট্যান্ট পাওয়ার পর আমাদের দেখতে হবে তারা 3 জন মিলে মোট সম্পত্তির কতটুকু পেল। এখন আমরা যাব মোট সম্পত্তি, আমরা বলবো যে বন্টনকৃত সম্পত্তির আমরা একটা যোগফল করব। আমরা লিখবো এখানে বন্টনকৃত সম্পত্তির যোগফল 8-এর 1, 6-এর 1, 6-এর 1। এরকম আমরা 24 ধরবো যাতে করতে সুবিধা হয়। 3-8 24, 4-6 24, 4-6 24, 24-এর 11। 24-এর 11 যখনই হবে তখন আমরা ধরে নেব, মনে করি মোট সম্পত্তি এক জীবনভর তো মনে করিয়ে আসছে। মনে করেন কাজই হচ্ছে ছোটবেলা থেকে, মনে করেন কোনোদিন এখন কনফার্ম দেয় না, অঙ্ক শিখেছে মনে কর,
তখন হচ্ছে আমরা ওটা মনে করি মোট সম্পত্তি 1, এবার 1 থেকে 24/11 আমরা বাদ দেব, বাদ দিলে কত বেরোবে? বাদ দিলে 24/13। আচ্ছা, এতটুকু সম্পত্তি রয়ে গেছে, যে সম্পত্তিটা পাবে পুত্র এবং কন্যা। আচ্ছা, আর পুত্র কন্যার মধ্যে একটা লোকের তো একটা পুত্র একটা কন্যা আছে। হানাফি আইন অনুযায়ী পুত্র কন্যা তো সমান্তরাল সম্পর্ক, ও পুরুষ ও নারী ওরা দুটো একত্রে অবশিষ্ট ভোগী হয়ে যাবে। পুত্রের সমান্তরালে না, পুত্র কন্যা মধ্যে সমান হয় 2:1। পুত্র কন্যা যদি 2:1, তাহলে পুত্র কন্যাকে আমরা বলতে পারি, ওই যে একটু আগে লিখেছিলাম, পুত্র 3/2 পেতে পারে, কন্যা 3/1 পেতে পারে। ওই 2:2 যদি 1 হয়, তা আমরা অনুপাত দিয়ে যোগফল করবো, 3 বেরোবে। অর্থাৎ আমরা বলতে পারি 3 টাকা 2 টাকা পাবে হচ্ছে পুত্র, 3 টাকার 1 টাকা পাবে কন্যা। এই ব্যাপারটা বোঝেন কিনা আগে, যে কিভাবে 3 আর 2, 3 আর 1 আমরা বের করলাম কিভাবে? সবগুলাই একসাথে। পুত্র কন্যা এটা সবসময় 1। পুত্র কন্যা দুইটা একসাথে থাকলেই কন্যা তখন 2 আর 1 পাবে না, কন্যা নর্মালি তো 2 আর 1 পাইতো। এখন হইতে পারে কন্যাকে 2 আর 1 দিয়ে বাকিটা পুত্রকে দিয়ে দেয় না। পুত্র কন্যা যেহেতু একই সমান্তরালে আছে, তখন ওই সূত্র অফ। এবার আসবে আশাবাদ সূত্র, অবশিষ্ট ভোগের সূত্র। এবার পুত্র কন্যা মিলে 2:1 ফর্মেটে যাবে। কারণ এদিকে যদি কোনোভাবে পুত্রটা না থাকতো, তাহলে কিন্তু খেলার একরকম হইতে নিচ্ছিল। আমরা দেখবো এটার মধ্যে যে শুধু যদি পুত্রটা মাইনাস করে দিই, পুত্র নাই, তাহলে কী করবে? কন্যা তো কোনোদিন অবশিষ্ট ভোগী হয় না। কন্যা তার এক কন্যা থাকলে বা যতটুকু পাবে। বাকিটা যদি কোনো সম্পত্তি রয়ে যায়, এটা যদি সম্পত্তির পরিমাণ বেশি থাকে তাহলে আউল একটা নীতি যাবে, যদি কম থাকে তাহলে এটা রাজনীতি দিয়ে সলভ করতে হবে, যদি আর কেউ নেওয়া না থাকে। কারণ আপন মনটা তো পাবে না। ও হ্যাঁ, আচ্ছা, ওইটা পরে যাচ্ছে। আর এটা বোঝে না, ওইটা না থাকলে কী হতো এটা আমাদের দেখার বিষয় না। ওইটা আমরা দেখবো কী ঘটে। এখন পুত্রকন্যা আছে, পুত্রকন্যাকে আপনি 3/2, 3/1 ফর্মুলা আনবেন। এই যে আমরা জানি এক কন্যা পুত্রের অর্ধেক হয়, অর্থাৎ এক পুত্র 2 কন্যার সমান অংশ পায়, অর্থাৎ এক পুত্র পাবে 2 ভাগ, এক কন্যা পাবে 1 ভাগ, মোট হবে 3 ভাগ। তো মোট সম্পত্তির যা বেঁচে থাকবে, 3 জন তো পেলো, স্ত্রী, পিতা, মাতা তো পেলো, এদের পরে যতটুকু বেঁচে থাকবে অতটুকুর 3 ভাগের 2 ভাগ পাবে পুত্র, অতটুকুর 3 ভাগের 1 ভাগ পাবে কন্যা। মোটটা না, যতটুকু বেঁচে থাকবে। এটুকু বিলি বন্টন হয়ে গেল, 24/11 তো বিলি হয়ে গেছে। এখন আমরা লিখবো এক পুত্র পাবে 24/13 এর 3/2, আর কন্যার বেলা লিখবো 24/13 এর 3/1। কাটাকাটি করে বের করবো, বের করে এবার 5টা যোগ করে দেখবো উত্তর মিলে গেছে। 24/13, আচ্ছা ঠিক আছে, আপনি 72 ভাগের 26 লেখেন, কাটাকাটি করে দরকার নেই, 72 ভাগের 13 লেখেন। হ্যাঁ, এইভাবে লেখলে হবে। এইবার 72 ভাগের 13, এই 2টা তো পেলাম, আর এখানে এই যে 72-এর 13 আর এই যেটা মিলালে 8-এর 1 6-এর 1 যোগ করলে মিলবে। 8-এর 1 6-এর 1 6-এর 1 আমরা 24/11 পেলাম না, আর বাকিটুকুর মধ্যে থেকে এরকম হয়েছে। এখন আমরা মোটগুলি এই 8-এর 1 6-এর 1 6-এর 1-এর সাথে যদি 72-এর 16 যোগ 72-এর 13 এই পুত্রের অংশ কন্যার অংশ যদি যোগ দেই, মোট মিলিয়ে দেখেন যে 1 হয় কিনা। আগে দেখেন মোট মিলিয়ে দেখেন 1 হয় কিনা। 1 হতে হবে, 1 হতে হলে বুঝে অঙ্ক মিলবে। তাহলে প্রথম 8-এর 1 যোগ 6-এর 1 যোগ 6-এর 1 যোগ 72-এর 26 যোগ 72-এর 13। এভাবে আমরা যোগ করে দেখবো যে 72 ভাগের 1 হয় কিনা। তাহলে আমরা দেখতে পেলাম যেটা মিলে গেল, 72 ভাগের 1 মিলে গেছে, 72 ভাগের 72 সমান টোটাল 1 মানে সম্পত্তি মিলে গেছে।